2023 সালে যখন বিপিএলটা চলছে তখন আপনি খুলনা টাইগার্সের হয়ে ফরচুন বরিশালের এগেনস্টে মাত্র 9 বলে 34 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং এই ইনিংসের মাধ্যমেই কিন্তু মূলত আপনি সবার একটা লাইমলাইটে চলে আসেন এবং 333.33 স্ট্রাইক রেটে আপনি ব্যাটিং করেছিলেন। সো ওই ম্যাচটা আসলে আপনার কেমন লাগছিল, যে কি মনে হচ্ছিল যে কিভাবে আসলে রানটা চেস করা পসিবল? আমি যখন ব্যাটিংয়ে যাই, ব্যাটিংয়ে বলতে আমি ওই দিন সকাল থেকেই মানে ছিলাম যে আমি যদি ম্যাচ খেলি, যেহেতু লাস্ট ম্যাচ, আর আমি আমার প্রসেসটাই ফলো করছি। আমি ফার্স্ট 2 ম্যাচে যখন আমি মানে ভালো করতে পারি নাই, তারপর যত ম্যাচ বসেছিলাম আমি আমার নিজের প্রসেসটা ফলো করছি। আমি নিয়মিত প্র্যাকটিস করছি, জিম করছি। ইভেন যেদিন লাস্ট ম্যাচ, আমি ওই দিন সকালেও আমি জিম ট্রেনিং মানে যতটুকু করার নিজের প্রিপারেশনটা নিছি, যে বা এনি চান্স এসে যায় তো সুজন স্যার আমাকে টিমে রাখছে। আমি জানতাম না, ম্যাচে যাওয়ার পরে আমি জানছি। তো লাস্ট ম্যাচ হিসাবে আমি খেলছি যে এখানে আমার হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছুই আছে। লাস্ট ম্যাচে ভালো করলে সেটা একটা ভালো দিক বয়ে আনবে। তো আল্লাহর রহমতে ম্যাচ উইনিং একটা নক খেলছি। ওইরকম কোনো প্ল্যান ছিল না যে আমার মানে ম্যাচ এটা এইভাবে জিতবো বা এরকম কিছু। আমি জাস্ট আমার মানে প্রসেসটা ফলো করছি, বলারকে না দেখে বলটা দেখে আমি হিট করছি, তো হয়ে গেছে আল্লাহ। একই বছরে আপনি মাশরাফি বিন মুর্তজাকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক হন। ওই অনুভূতিটা আসলে কেমন ছিল, যে মাশরাফিকে পিছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হওয়া? হ্যাঁ, অনুভূতিটা দারুণ ছিল। আমি ফার্স্টে তো আমি যখন ম্যাচে থাকি তখন তো আর এটা জানতাম না যে এটা মানে একটা হয়েছে। তো আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলছি। ওইদিকে আমার টিমমেট ছিল আকবর আলী ভাই, তামিম ভাই। তো আমি তামিম ভাইয়ের সাথে ব্যাটিং করতেছিলাম। তো আমি যতক্ষণ ব্যাটিং করতেছিলাম উনি আমাকে সাপোর্ট দিচ্ছিল যে সোহান এভাবে চলতে থাকুক। তো যখন মানে টার্গেটটা ফিল আপ হয়েছে, যখন আমি 49 বলে রানটা করছি, তারপরে আমি জানতে পারছি যে এটা একটা মানে তো এটা অবশ্যই আমার জন্য অনেক আনন্দের। তাছাড়া আমাদের নর্মালি দেখা যায় যে আমাদের প্রচুর প্রতিকূলতা পেরোতে হয় একজন ক্রিকেটার হওয়ার পেছনে। সো আমাদের দেশে ক্রিকেটার হিসেবে কেরিয়ার গড়াটা কতটা বেশি চ্যালেঞ্জিং? 2020 সালে ধানমন্ডি ক্লাবে আপনি ভর্তি হন, সেখান থেকে মূলত আপনার যাত্রাটা শুরু হয়েছিল। কেমন ছিল আপনার আসলে এই পর্যন্ত আসার পথটা? না, অবশ্যই ক্রিকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ আমার ফার্স্টের দিকে ফ্যামিলি সাপোর্টটা এরকম ছিল না। শেখ জামালের 2জন স্যার আছেন, ওনাদের কথা না বললেই না। সুনান রুবায়েত ম্যাক স্যার আর টিপু সুলতান স্যার, ওনাদের হেল্পের জন্যই আমি ক্রিকেটটা তখন কন্টিনিউ করতে পারছিলাম। তো তারপরে যখন ফার্স্ট ডিভিশন ভালো করি, তখন মানে খেলার আগ্রহটা আরও বেড়ে যায়। তো তারপর থেকেই এত দূর আসা। তাছাড়া আমরা সবাই কম বেশি জানি যে সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি কিনা ক্রিকেট বিশ্লেষক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার, তার সাথে আপনার খুবই ভালো সম্পর্ক। সো তার অবদানটা কতটুকু আপনার এই পর্যন্ত আসার পেছনে? বলতে গেলে ওনার অনেক অবদান। কারণ আমরা যে ফার্স্ট ডিভিশন বা মানে প্রিমিয়ার লিগ বা যেটাই খেলি, বা এর রুট লেভেলের যেসব প্লেয়ারদের পারফরমেন্স, এগুলো তো অনেকেই জানে না। তো ওনার মাধ্যমে উনি আমাদের এইসব প্লেয়ারদের সাথে উনি ওঠা বসা করে, উনি এইসব খোঁজ খবর রাখে। তো ওনার মাধ্যমে আর সারা দেশ জানে। তো এটা অনেক বড় কিছু। আর উনি আমার বড় ভাই, ওনার কাছ থেকে আমি মাঝে মধ্যে অনেক টিপস নেই। এছাড়া কোনো টুর্নামেন্ট খেলার পর বা যদি মনে করি যে না আমার এটা হচ্ছে না, আমি ওনাকে ফোন দিই। মানে ওনার সাথে আমার একটা পার্সোনাল রিলেশন আছে যে ভাই এটা কীভাবে করলে ভালো হয়, কীভাবে মানে কী কাজ করলে ভালো হয়। তো উনি আমাকে ওইভাবে সাজেশন করে। তাছাড়া যদি গত বছরের ব্যাক করি, যখন ইমার্জিং এশিয়া কাপ চলছিল, আপনি হাই ব্যাকলিফে খেলছিলেন, উইকেটের চারপাশে খেলছিলেন, একের পর এক ছক্কা মারছিলেন হংকংয়ের এগেনস্টে, মাত্র 35 বলে 100 রানের ইনিংস। সো বাংলাদেশের জার্সিতে এমন একটা ইনিংস খেললেন, কতটা উপভোগ্য ছিল? আপনার কাছে মনে হয় কি আপনার ক্যারিয়ারের বেস্ট এভার ইনিংস কিনা? হ্যাঁ, অবশ্যই এটা ক্যারিয়ারের বেস্ট ইনিংসই বলতে গেলে। কারণ ওইরকম ট্রু উইকেটে ব্যাটিং করতে পারছে, অনেক ভালো উইকেট ছিল, যার কারণে
খুব ইজি হয়েছে রানটা করা। আর তার থেকেও বড় বিষয়, আমি আমার যে টিমমেটরা ছিল সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। এই আর তাছাড়া যখন মাঠে নামেন, আসলে আমরা যখন টিভির পর্দায় খেলাটা দেখি, মাঠের খেলাটা আসলে অতটা সহজ না। তো মাঠে যখন নামেন, একটা বলারকে ফেস করছেন, কতটা চ্যালেঞ্জিং মনে হয়? আসলে কোন কোন দিকে নজর থাকে যে আচ্ছা আমি এটা করব না কোনটা করব, কিভাবে শর্ট সিলেকশনটা আর কি চুজ করেন? না, আমি যখন মাঠে নামি তখন একটা জিনিস মাথায় থাকে যে বল আসলে আমি হিট করব আমার রেঞ্জের মধ্যে আসলে। বল সিলেকশন করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি চেষ্টা করি যে ভালো বলটা সমীহ করার আর বাজে বলগুলো মারার। আর আমি কিছু ভালো বলও মাঝে মধ্যে আমি হিট করতে পারি, কিন্তু চেষ্টা করতেছি যেহেতু উপর লেভেলে খেলতেছি বা সামনে যদি আল্লাহর রহমতে ভালো করে হয়তো খেলবো, তো এই জিনিসটা একটু মানে ইমপ্রুভ করার। আচ্ছা, এবারের কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে গেল। তো বাংলাদেশ যখন 1997 সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বিশ্বকাপে প্রথমবার কোয়ালিফাই করে, 99 এর ওয়ানডে বিশ্বকাপে, তারপর যে কয়বারই বিশ্বকাপ হয়েছে বাংলাদেশের নামটা ছিল, এবার বাংলাদেশের নামটা ছিল না। তো এটা আসলে কতটা হতাশাজনক ছিল আপনার কাছে? একটু হতাশাজনক, দুঃখজনক, কারণ দেখেন অনেক নতুন টিম আসছে, ঠিক আছে, ওরা অনেক ভালো করতেছে, অনেক প্লেয়ার বের হয়েছে। তো এখানে বাংলাদেশ টিম যদি খেলতো আমার মনে হয় আমাদের টিমের 4-5টা প্লেয়ার হাইলাইট হতো। কোনো বলার 5 উইকেট মারতে পারতো, কোনো ব্যাটসম্যান 80, 90, 100 রানের স্কোর করতে পারতো। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের প্লেয়ারদের একটা মানে নাম হতো। তো আমার কাছে মনে হয় যে একটু হতাশাজনক, খেলতে পারলে অনেক ভালো লাগতো, সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো হতো। তো এই যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না, এটা আপনার কি মনে হয় যে অনেক বেশি, মানে আমাদের জন্য কতটা লস ছিল? না, লস আমি ওইভাবে বলবো না, বাট একটু দুঃখ লাগতেছে যে ওইরকম একটা প্ল্যাটফর্মে আমাদের টিম খেলতে পারে নাই। আর লস বলতে আমরা ধরেন ওইটা বাদে কিন্তু আমরা অদম্য খেলছি, বিসিএল খেলছি, তো আমরা সবাই কিন্তু খেলার মধ্যেই ছিলাম। তো ওভারঅল ওই মানে ওয়ার্ল্ড কাপের দুঃখটা এইসব খেলায় যদিও আপনার মানে হবে না, একরকম হবে না। তো এই তো মানে ওইটার ইয়াটা একরকম, আর ঘরোয়া লিগের খেলাটা অন্যরকম।